চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল, সংসদে প্রধানমন্ত্রী। গুজব ছড়িয়ে উস্কানি দেওয়ার ঘটনায় ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে আন্দোলনকারীদের আনন্দ মিছিল, কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। বারবার হ্যাকড হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট, গুরুত্বপূর্ণ তথ্য চুরির আশঙ্কা, টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ। নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্ত হওয়ার 2 মিনিট আগে কন্ট্রোল রুমের সঙ্গে পাইলটের সঠিক যোগাযোগ ছিল না, দেশটির তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশ। এবং বাংলা নববর্ষ বরণে ফ্যাশন হাউসগুলোতে নানা বয়সী ক্রেতার ভিড়, ঝোঁক বেশি দেশি পোশাকেই। সময় সংবাদে সঙ্গে আছি আমি আফজাল হোসেন। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি। বক্তব্যে উপাচার্যের বাসভবনে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান প্রধানমন্ত্রী। এছাড়া এক আন্দোলনকারীর মৃত্যুর গুজব ছড়িয়ে পরিস্থিতি উস্কে দেওয়ার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা কোটায় পাচ্ছে তারাও তো মেধাবী, সেখানেও তো মেধার থেকেই দেওয়া হচ্ছে। তো ওই কোটার মধ্যে যাদের মেধাবী, সেই মেধাবী যদি আমি ধরি তাহলে দেখা যায় শতভাগই মেধাবী পাচ্ছে। তারপরেও আন্দোলন, তারপরে তার রাস্তা বন্ধ করে রাখছে। এমনি যানজট, আমাদের তীব্র যানজট, রুগী যেতে পারছে না হাসপাতালে, হয়তো গাড়িতেই মারা যাচ্ছে। কেউ অফিস আদালতে যেতে পারে না, কাজকর্ম করতে পারছে, সমস্ত জায়গায় এই ধরনের একটা অবস্থা। এবং জেলা কোটা আছে, কিন্তু সেই জেলায় জেলায় যে ইউনিভার্সিটি, সেখানেও তারা রাস্তায় নেমে গেছে। তারা যখন নেমে গেছে, যখন জেলায় যারা, তারাও চায় না, যখন এরাও চায় না, কেউই চায় না, মাননীয় স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না, কোনো কোটারই দরকার নাই, কোটাটার দরকার নাই। ঠিক আছে, বিসিএস যেভাবে পরীক্ষা হবে, মেধার মাধ্যমে সব নিয়োগ হবে, এতে তো আর কারো আপত্তি থাকার কথা না। আর যারা এরকম মানে প্রতিবন্ধী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদেরকে আমরা অন্যভাবে চাকরির ব্যবস্থা করে দিতে পারবো, তারাও জয়েন করতে পারবে। কিন্তু এই কোটা নিয়ে এই আন্দোলন, আমি ছাত্রদের বলবো যে তাদের আন্দোলন তারা করেছে যথেষ্ট, এখন তারা ক্লাসে ফিরে যাক। আর এই ভিসির বাড়ি কারা ভেঙেছে, লুটপাট কারা করছে, সে লুটের মাল কোথায় আছে, কার কার কাছে আছে, ওই ছাত্রদেরকেই তা খুঁজে বের করে দিতে হবে। সেই সাথে সাথে যারা এই ভাঙচুর লুটপাটের সাথে জড়িত, তাদের অবশ্যই বিচার হতে হবে। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করাকে স্বাগত জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে গতকাল আন্দোলনকারী শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, আইনি প্রক্রিয়া বিচার বিশ্লেষণের পর আজ দেয়া হবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণার পরপরই উল্লাসে মেতে ওঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, গত কয়েকদিন ধরে যে লাগাতার আন্দোলন করছিলেন তারা, প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা তারই ফসল। এজন্য সরকার প্রধানকে ধন্যবাদ জানান কেউ কেউ। তবে কোটা পুরোপুরি বাতিল নয়, সীমিত আকারে কোটা রাখার দাবিও জানিয়েছেন অনেকেই। গত কয়েকদিনে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। গতকাল একই দাবিতে রাস্তায় নামে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে করে দিনভর যানজটে নাকাল হতে হয় রাজধানীবাসীকে। কোটা পদ্ধতি বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ধন্যবাদ জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। গতকাল সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বের করে ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী। তারা কোটা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি টিএসসির রাজু ভাস্কর্য হয়ে কলাভবনের গেট ঘুরে ফের মধুর ক্যান্টিনে গিয়ে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় 4টি মামলা করা হয়েছে। গতকাল পুলিশের পক্ষ থেকে 3টি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তার পক্ষ থেকে একটি মামলা করা হয়। শাহবাগ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রোববার মধ্যরাতে লাঠিসোঁটা নিয়ে
অজ্ঞাতনামা বিপুল সংখ্যক মানুষ উপাচার্যের বাসভবনে হামলা চালায়। তারা ভবনের ভেতরে থাকা কয়েকটি গাড়ি ও মূল্যবান আসবাবপত্রে ভাঙচুর করে। এছাড়াও বেআইনি অস্ত্র নিয়ে পুলিশের কাজে বাধা, গাড়ি ভাঙচুর ও জানমালের ক্ষতি সাধন করার মামলা করা হয়। পাশাপাশি এক পুলিশের মোটরসাইকেল ভাঙচুর ও ওয়্যারলেস খোয়া যাওয়ার ঘটনায়ও মামলা করা হয়েছে বলে শাহবাগ থানা সূত্রে জানা গেছে। নিরাপত্তার ঘাটতির কারণে বারবার হ্যাকড হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট। বিশেষ করে মঙ্গলবার রাতে গুরুত্বপূর্ণ বেশিরভাগ মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়। এতে নিরাপত্তার ঘাটতির বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন ঘটনা বারবার ঘটছে। এখনই ব্যবস্থা না নিলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার আশঙ্কা করছেন তারা। রিপোর্ট তোহা খান তামিমের। 2016 সালের ফেব্রুয়ারিতে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার চুরির পর ভাবিয়ে তোলে দেশের অনলাইন নিরাপত্তার বিষয়টি। গেল 10 এপ্রিল মঙ্গলবার রাতে বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইটে ব্রাউজ করলে সাইটগুলো হ্যাক হয়েছে বলে দেখা যায়। হ্যাকাররা ওই সাইটগুলো হ্যাক করার পরে শিরোনাম হিসাবে হ্যাকড বাই বাংলাদেশ নামের লেখা ঝুলিয়ে দেয়। এছাড়া কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বক্তব্য সেঁটে দেয় তারা। বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অধিকাংশ জাতীয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক হয়ে যায়। এভাবে প্রায় দেখা যায় কোনো না কোনো গুরুত্বপূর্ণ সাইট হ্যাকিংয়ের শিকার হচ্ছে। প্রযুক্তিবিদরা বলছেন, অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে দুর্বলতার কারণে বারবার ঘটছে এমন ঘটনা। নিরাপত্তার জায়গাগুলোতে আসলে আমি মনে করি যে আমাদের দেশে এখনো পর্যাপ্ত নয় এবং যথাযথ গুরুত্ব সহকারে এই ব্যাপারটাকে দেখা হচ্ছে না। আমাদের সরকারি যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো, বিশেষত সেগুলো অনেক বেশি যত্নের প্রয়োজন, যেটা আমরা আসলে করছি না। এবং এটা করার জন্য আসলে খুব প্রযুক্তিগত জ্ঞানের যে আমাদের অভাব আছে তা বলবো না, আমি বলবো যে মনোযোগের অভাব আছে। বিশেষজ্ঞরা মনে করেন, এতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় তথ্য চুরি হওয়ার শঙ্কা থেকেই যায়। জাতীয় নিরাপত্তা বিধানের জন্য যে সকল কর্তৃপক্ষ আছে তাদের গোপনীয় তথ্য দিয়ে পাচার হয়ে যেতে পারে। যারা সেখানে কাজ করেন তাদের নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে। দেশের সাইবার নিরাপত্তা নিয়ে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি কেউই। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের বাইরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ফোনালাপ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকদের আন্দোলন আরও বেগবান করতে তারেক রহমানের বিভিন্ন তৎপরতার কথা জানা যায় সামাজিক মাধ্যমগুলোতে। টেলিফোনে তারেক রহমান কোটা সংস্কারের বিষয়টি সমন্বয়ের দায়িত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদকে। তারেক রহমান ফোনে আন্দোলনের খোঁজ খবর জানতে চাইলে অধ্যাপক মামুন আহমেদ তারেক রহমানকে জানান, বিএনপিপন্থী সাদা দল আন্দোলন বেগবান করতে কাজ করছে। সময় সংবাদে আরো থাকছে, ফেনীর ফুলগাজীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেফতার। দিনাজপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ। ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার 2 মিনিট আগে পাইলটের সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ ছিল না বলে প্রাথমিক তদন্ত প্রকাশ করেছে নেপালের তদন্ত কমিশন। বিমানবন্দরের টাওয়ার কন্ট্রোল রুমের সঙ্গে কথোপকথন রেকর্ড বিশ্লেষণের ভিত্তিতে প্রাথমিক এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলো। প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেলে 3টায় সংবাদ সম্মেলন ডেকেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুর্ঘটনা তদন্ত বিভাগ। গেল 12 মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় অন্তত 50 জন নিহত হন। এতে আহত হন আরও 21 জন। ওই দুর্ঘটনায় প্রায় 1 মাস পর প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলো। বরিশালে চাঁদাবাজির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো জেলা বাস মালিক সমিতির ডাকে ধর্মঘট চলছে। এতে রাজধানী ঢাকা সহ সারা দেশের সাথে বরিশালের বাস চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ রুটে চাঁদা না পেয়ে বাস চলাচলে বাধা সৃষ্টি করায় এই ধর্মঘটের আহ্বান জানানো হয়।
ধর্মঘটের খবর জানাতে এই মুহূর্তে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। ধন্যবাদ আফজাল আপনাকে। আজকে সকাল থেকে কিন্তু বরিশাল সহ রাজধানী সহ সারা দেশের সাথেই বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যে বাসগুলো চলাচল করে, বাস এবং কোচ, সেগুলো চলাচল বন্ধ হয়ে গেছে। আর গতকালকে সকাল 11টা থেকে বরিশালের স্থানীয় যে 15টি রুট রয়েছে সেই রুটগুলোতে বাস চলাচল বন্ধ রয়েছে। তো আমরা কথা বলেছিলাম বরিশাল বাস মালিক সমিতির যিনি সভাপতি রয়েছেন জনাব আফতাব হোসেন, তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে যেটা জানিয়েছেন যে মূলত চাঁদাবাজি প্রতিবাদে এই বাস চলাচল বন্ধ করা হয়েছে। তো জিজ্ঞেস করেছিলাম যে কারা চাঁদাবাজি করছে এবং কেন এই চাঁদাবাজি, তখন তিনি যেটা বললেন যে বরিশালের একটা স্থানীয় রুট রয়েছে, বরিশালের উজিরপুর উপজেলার, বরিশাল জেলার একটা উপজেলা উজিরপুর, সেই উজিরপুর উপজেলার বরিশাল সাতলা একটি রুট রয়েছে। এই রুটে গত 4 বা 5 দিন যাবতই চাঁদাবাজির জন্য চেষ্টা করা হচ্ছিল। স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন, স্পেসিফিকলি তিনি 2জন চেয়ারম্যানের, স্থানীয় চেয়ারম্যান রয়েছেন, সেই চেয়ারম্যানের নাম বলেছেন যে তারা মূলত চাঁদার জন্য দাবি করা হয়েছিল এবং চাঁদা দিতে রাজি না হয় বাস মালিক সমিতির পক্ষ থেকে, এই না হয় তারা বাস চলাচলে বাধা দিয়েছেন। এবং গতকালকে এই বিষয়টি নিয়ে তাদের সাথে বেশ কয়েকবার চাঁদার দাবি নিয়ে কথাবার্তা হয়েছে, এমনটি আমাদেরকে বলেছেন বরিশাল বাস মালিক সমিতির যিনি সভাপতি রয়েছেন জনাব আফতাব হোসেন। এবং তিনি বলেছেন এই ঘটনার প্রতিবাদে তারা গতকালকে স্থানীয় যে 15টি রুট রয়েছে এই 15টি রুটে তারা বাস চলাচল বন্ধ করে রেখেছিলেন। এবং আজকে সকাল থেকে সারা দেশের সাথে বরিশালের এই নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। তো এই ঘটনার কারণে কিন্তু বরিশালের যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু খুব বিপদে পড়েছেন এবং দুর্ভোগে পড়েছেন তারা। তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে বাস ধর্মঘটের সর্বশেষ তথ্য। দিনাজপুরে এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে 4 জনকে আসামি করে মামলা করা হয়েছে, তবে আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জুদুল আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। গত 8 এপ্রিল সকালে দিনাজপুর সদর উপজেলায় একটি ভুট্টা ক্ষেতের পাশে কাজ করছিলেন এক গৃহবধূ। এ সময় নুর ইসলাম, ইউসুফ আলী, মোস্তফা ও মনির হোসেন নামে 4 যুবক তাকে তুলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। আমার হাত ধরে টানে তখন ভুট্টা দিক নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তখন আমি চিটাতে চাইলাম, তখন ইউসুফ তখন আমার মুখে ধন্ডনাটা চাপাই দিছে। আমাদের জন্য এখন আমার বাপ মা চাচা কেউ এখন আমার কাছে আসে না। 4 জন মিলে একজনকে ধর্ষণ করে, হ্যাঁ, তাহলে আমরা এলাকাবাসী মা বন্ধুদেরকে নিয়ে কিভাবে করবো? এইভাবে একবার হয়েছে, মনে করেন হওয়া সমাধান হয়েছে, হওয়ার পরে এখন আবার এইভাবে হচ্ছে। এইভাবে যদি প্রতিবারে হয় তাহলে আমরা তো এইভাবে থাকতে পারবো না। এখানে স্কুলে যায় এই রাস্তা দিয়ে, এইরকম ভুট্টা ক্ষেতের কিনার দিয়ে, এখন যদি এই ধরনের ঘটনা ঘটে তো সেটা আমরা দৃষ্টান্তমূল্য শাস্তি চাই। এদিকে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলা মহিলা পরিষদের এই কর্মকর্তা। আমরা মনে করি যারা এই গণধর্ষণ কাজটি করেছে তাদের শাস্তি হওয়া উচিত। এ ঘটনায় মঙ্গলবার রাতে নির্যাতিতা বাদী হয়ে 4 জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। 4 জন আসামিকে গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছি। আমরা অচিরেই সেই 4 জনকে গ্রেপ্তার করব এবং আইনের যে বিচার পায়, ন্যায় বিচার পায়, সে চেষ্টা আমরা করব। ঘটনার পর অভিযুক্ত মামলার 4 আসামি পলাতক রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। ফেনীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা হওয়ার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনী থেকে বখতিয়ার মোন্নার পাঠানো তথ্য ও জুলহাস তালুকদারের ছবি নিয়ে রিপোর্ট। স্বজনরা জানান, বুধবার বিকেলে পারিবারিক কলহের জেরে সালিশি বৈঠককে কেন্দ্র করে স্থানীয় এক গৃহবধূকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ করে ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। নির্যাতিতা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এই ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যানের শাস্তির দাবি জানিয়েছেন তারা। ভাগিনাকে নিয়ে গেছি আর চেয়ারম্যান আমার ভাগিনার রুম থেকে বাইরে করে দিয়েছে সিগারেট আনার জন্য। তারপর ও আমার সাথে অনেক অসভ্যতামি করছে। আগের একটা স্ত্রী ছিল, ওইটা নিয়ে শালির বসেছিল অনেকবার, নাম্বারটা দিয়ে আসার জন্য আজকে গেছে। যাওয়ার পরে আপনার ওকে অনেক কিছু করলো। সেক্সুয়াল অ্যাসাল্টের একজন পেশেন্ট এসছে, তো হলো আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম, কিন্তু আমরা ওই যে সোয়াব নিতে হয় ওগুলো নিলাম, ফিজিক্যাল এক্সামিনেশন এগুলো করলাম। তো আমরা আসলে পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে এ সম্বন্ধে বলা যাবে। এ ঘটনায় নির্যাতিতার শাশুড়ি বাদী হয়ে মামলা দায়ের করেন। ভিকটিমের সাথে কথা বলি, ভিকটিমের
সাথে কথা বলেও সেখানে প্রাথমিকভাবে কিছুটা প্রমাণও পাওয়া যাচ্ছে ভিকটিমের তথ্য মতো। এখন বাকিটা আমরা প্রমাণ পাবো যদি আমাদের মেডিকেল রিপোর্টটা পাই। মামলার পর অভিযুক্ত চেয়ারম্যান নুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। সময় সংবাদ, ফেনী। বেশিরভাগ নির্বাচনে নড়াইল 1 আসনটি নিজেদের দখলে রেখেছে আওয়ামী লীগ, তাই আগামী নির্বাচনেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় দলটি। আর আগামী নির্বাচনে অংশ নেয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকা বিএনপিও চাইছে আসনটি দখলে নিতে। জেলা প্রতিনিধি খায়রুল আরেফিন রানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নড়াইল সদর ও কালিয়া উপজেলার একটি পৌরসভা ও 19টি ইউনিয়ন নিয়ে নড়াইল 2 আসন। এই সংসদীয় এলাকায় বরাবরই আওয়ামী লীগের আধিপত্য। 1991 সালে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী, পরে নির্বাচনে জয় পায় বিএনপি। 2001 সালে নির্বাচিত হন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, পরে আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে জয় পায় বিএনপি। এরপর 2008 সালে আসনটি পুনরুদ্ধারের পর সবশেষ নির্বাচনে আসনটি ধরে রেখেছে আওয়ামী লীগ। একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে আগেভাগেই মাঠে নেমেছে ক্ষমতাসীন দলটি। সম্ভাব্য প্রার্থীরা যোগাযোগ বাড়াচ্ছেন তৃণমূলে, পোস্টার ব্যানারে নিজেদের প্রার্থিতা জানানোর পাশাপাশি লবিং শুরু করেছেন কেন্দ্রে। এই অবস্থায় আগামীতেও জয় নিয়ে আশাবাদী দলের নেতারা। করুণার মুক্তিকে জননেত্রী শেখ হাসিনা লোকাপতির উপহার দেন, আমি শতভাগ নিশ্চিত নড়াইলকে বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হবেন। সব কমিটিগুলো আমরা সুন্দরভাবে সম্পন্ন করেছি এবং এই কালিয়া নির্বাচনের ব্যাপারে আমরা প্রচন্ডভাবে আশাবাদী। মাঠে প্রাক নির্বাচনী তৎপরতা শুরু না করলেও ভোটের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নেতারা বলছেন আগামী নির্বাচনে জয় নিশ্চিতে হেভিওয়েট প্রার্থী বাছাইয়ের পাশাপাশি দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চলছে। শান্তিপূর্ণ নির্বাচন হলে যদি নির্বাচনে আমরা অবশ্যই নির্বাচনে জিতব। নিরপেক্ষ নির্বাচন হলে আমাদের বিএনপি নড়াইলে আসন দখল করবে। তবে জনপ্রতিনিধি নির্বাচনে যোগ্য প্রার্থীকে খুঁজছেন কৃষি নির্ভর জনপদের সাধারণ মানুষ। যে লোকের দ্বারা আমাদের দেশে উন্নতি হবে সেই লোকের দরকার আমাদের। আপদ বিপদের পাশে এসে যে দাঁড়াতে পারে সেই তাকেই আমরা চাই। নড়াইল 1 আসনের ভোটার 2,40,000। সময় সংবাদ, নড়াইল। নড়াইল 1 আসনের স্থানীয় রাজনীতি নিয়ে বিস্তারিত থাকছে রাত 8টার নির্বাচন সংবাদে। গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল 10টায় শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেয়া। এই মুহূর্তে গাজীপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন এবং খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সেখানকার খবর জানতে আমরা প্রথমে চলে যাচ্ছি বেলায়েতের কাছে। বেলায়েত। আফজাল, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আজকেই শেষ দিন। আজকে এখন পর্যন্ত আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যেই বিএনপির যিনি মেয়র প্রার্থী হাসান সরকার তিনি মনোনয়নপত্র দাখিল করতে আসবেন এবং বেলা 12:30টার দিকে আসবেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। এর বাইরে যদি আমি আপনাকে বলি যে তফসিল ঘোষণার পর থেকে এই রিটার্নিং কর্মকর্তারা, আমরা এখন যে কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি, রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে সাধারণ কাউন্সিলর পদে 383 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে 121 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র এর মধ্যে কিন্তু দাখিল করেছেন। আর সংরক্ষিত কাউন্সিলর পদে 197 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এর মধ্যে 42 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আর মেয়র প্রার্থী এখন পর্যন্ত মাত্র একজন মেয়র প্রার্থী দাখিল করেছেন, তিনি জাসদের প্রার্থী রাশেদুল ইসলাম নামের একজন প্রার্থী তিনি দাখিল করেছেন। আর সকাল থেকে যদি এখানকার পরিস্থিতি একটু বলি যে এই কার্যালয় সকাল থেকে বেশ কয়েকজন প্রার্থী, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী তারা এই মেয়র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে তারা ভিড় করেছেন। তারা এসে তাদের মনোনয়নপত্র দাখিল করছেন। আজকে কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আজকের পর থেকে বলা যায় যে নির্বাচনের আমেজ একেবারে পুরো দমে শুরু হবে, যদিও প্রচারণা শুরু হবে প্রতীক বরাদ্দের পর দিন থেকে, অর্থাৎ 23 এপ্রিলের পর থেকে। আপনাকে জানিয়ে রাখি যে একই সঙ্গে কিন্তু খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলেরও কিন্তু আজকে শেষ দিন। তো খুলনা সিটি কর্পোরেশন মনোনয়নপত্র দাখিলের খবর জানাতে আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে আমাদের সহকর্মী তরিকুল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। সেক্ষেত্রে আমরা যেটি জানতে পেরেছি যে বেলা 12টার দিকে বিএনপি সমর্থিত
প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু তিনি মনোনয়নপত্র জমা দেবেন এবং দুপুর 2:30 থেকে 3টার মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক তিনি মনোনয়নপত্র জমা দিবেন। তো এই এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেয়র পদে 8 জন। এর মধ্যে কমিউনিস্ট পার্টির বাবু তিনি জমা দিয়েছেন, মিজানুর রহমান বাবু। এছাড়া বাকি 7 জন আজকে জমা দেবে বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে কাউন্সিলর পদে সাধারণ কাউন্সিলর পদে 284 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং 31টি ওয়ার্ডে এই তারা মনোনয়নপত্র সংগ্রহ 31টি ওয়ার্ডে 284 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং 31টি ওয়ার্ডে এই তারা মনোনয়নপত্র সংগ্রহ 31টি ওয়ার্ডে 284 জন। এছাড়া সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে মোট 62 জন তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তো সাধারণ কাউন্সিলর পদে 282 জনের মধ্যে 24 জন জমা দিয়েছেন এবং সাধারণ কাউন্সিলর 62 জনের মধ্যে 7 জন জমা দিয়েছেন। তো আপনারা জানেন যে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে এবার 4,93,093 জন ভোটার ভোটাধিকার তারা প্রয়োগ করবেন এবং এই ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে নগরীতে যে প্যানাগুলো টাঙানো ছিল, ব্যানার ছিল, সেগুলো কিন্তু অপসারণ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে আফজাল খুলনার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনের সর্বশেষ তথ্য। গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, সে খবরে জানাচ্ছেন গাজীপুর থেকে আমাদের সহকর্মী বেলায়েত হোসেন এবং খুলনা থেকে তরিকুল ইসলাম। বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠানকে ঘিরে নতুন সাজে সেজেছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনপদ। সকল পাপ ও গ্লানি ধুয়ে মুছে নিতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চলছে বৈশাখী উৎসব। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খাগড়াছড়ির চেঙ্গি নদীতে দেবতার উদ্দেশ্যে ফুল ভাসিয়ে বিজু উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করেন আদিবাসী তরুণ তরুণীরা। বেলা বাড়ার সাথে সাথে ঢল নামে দর্শনার্থীদের। এ সময় মন্ত্রপাঠ করে পুরনো বছরের সকল দুঃখ ও পাপ ধুয়ে মুছে সবার মঙ্গল কামনা করেন তারা। রাঙ্গামাটিতেও রাজবাড়ী ঘাটে ফুল ভাসিয়ে মঙ্গলের প্রার্থনা করেন ত্রিপুরা ও চাকমা গোষ্ঠীর মানুষ। এ সময় নিজস্ব পোশাক পরে উৎসবে অংশ নেন আদিবাসী তরুণ তরুণীরা। হাজারো পাহাড়ি বাঙালির অংশগ্রহণে বৈশাখী উৎসব হয়ে ওঠে সর্বস্তরের মানুষের মিলন মেলা। বর্ষবরণ উৎসবে পছন্দের পোশাক কিনতে রাজধানীর ফ্যাশন হাউসগুলোতে এখন নানা বয়সী ক্রেতার ভিড়। এ খাতের উদ্যোক্তারা বলছেন, ঈদ কিংবা পূজা পার্বণে বিদেশি পোশাকের আধিপত্য থাকলেও বৈশাখে ক্রেতাদের দৃষ্টি থাকে দেশি পোশাকের দিকে। এবার 2,000 কোটি টাকার পোশাক বিক্রির আশা করছেন ফ্যাশন হাউস মালিকদের সংগঠন। শুভ খানের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ। পুরনো বছর বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেবে জাতি। তাই এ উৎসবকে ঘিরে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। নববর্ষে নিজেদের রাঙিয়ে নিতে চলছে পছন্দের ডিজাইন ও রঙের পোশাক বাছাই। বর্ষবরণকে কেন্দ্র করে ঘুড়ি, মাটির হাড়ি কিংবা ঢোল ও একতারার মতো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দিয়ে সাজানো হয়েছে রাজধানীর ফ্যাশন হাউসগুলো, যেখানে পাওয়া যাচ্ছে লাল, সাদা, হলুদ কিংবা সাদা জমিনের ওপর বর্ণিল নকশার সালোয়ার কামিজ, পাঞ্জাবি ও ফতুয়া সহ নানা পোশাক। আলাদা করে ক্রেতাদের নজর কাটছে তাঁতের শাড়ি। বৈশাখে জামা কিনতে আসছি, এই জামাটা আমার অনেক পছন্দ হয়েছে। এটা ট্রেন্ড ছিল সাদা লাল, কিন্তু এটা চেঞ্জ হয়েছে, এখন দেখতেছি অরেঞ্জ আসছে, মেজেন্টা আসছে, ইয়েলো আসছে। আমি নিয়েছি একটা তাঁতের শাড়ি, শাড়িটা বেশ আমার ভালো লেগেছে। পহেলা বৈশাখ উপলক্ষে আরো তাঁতের শাড়ি, বাংলাদেশের একটা ঐতিহ্য, একটা তাঁত, এই জন্য আমি তাঁতটাই ফেভার করছি বেশি। দাম হচ্ছে রিজনেবল আছে। ফ্যাশন হাউসের মালিকরা বলছেন, এবার সালোয়ার কামিজ, শাড়ি ও পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে। পোশাকের দামও রাখা হয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যে। পাঞ্জাবিগুলি 1,000 টাকা থেকে 1,400 টাকার মধ্যেই বেশি, বিশেষ করে সুতি পাঞ্জাবিগুলি যেগুলো। অন্য যে কাপড় এন্ডি বা এই ধরনের কাপড়ের দাম একটু বেশি। শাড়িগুলিও 1,500 টাকা থেকে 4,000 টাকার মধ্যে। বৈশাখী যে বাজারটি, সেটা আসলে দেশীয় ফ্যাশন হাউস আসলে ডমিনেট করে। টাকার অঙ্কে যদি হয় তাহলে আমরা হয়তো 1,800 থেকে 2,000 কোটি টাকার মতো বিক্রি হবে। শিশুদের জন্য বৈশাখী পোশাক রয়েছে প্রায় সব দোকানেই।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বর্ষবরণকে প্রাণবন্ত করতে বঙ্গের নানা আয়োজনের পাশাপাশি চলছে পোশাক কেনাকাটার ধুম। এর ফলে পহেলা বৈশাখকে কেন্দ্র করে চাঙা হচ্ছে অভ্যন্তরীণ অর্থনীতিও। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখ উপলক্ষে পণ্য কেনাবেচায় জমে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া মার্কেট। এবার প্রায় 500 কোটি টাকার পণ্য কেনাবেচা হবে বলে আশা করছেন ব্যবসায়ী নেতারা। মার্কেটে বাড়তি লোক সমাগমের বিষয়টি মাথায় রেখে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য, আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী এই দিনটিতে উৎসবের আনন্দে মেতে উঠতে বাহারি নকশা ও রঙের পোশাকে নিজেদের সাজাবেন তরুণ তরুণীরা। আর তাই পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন মার্কেটে। দেশের অন্যতম বৃহৎ তৈরি পোশাকের পাইকারি বাজার রূপগঞ্জের গাউছিয়া মার্কেট। সুলভ মূল্যে পছন্দের পোশাক পাওয়ায় এখানে পাইকারদের পাশাপাশি ভিড় জমান খুচরা পণ্যের ক্রেতারাও। আর পহেলা বৈশাখ উপলক্ষে তাই ক্রেতাদের বাড়তি সমাগম এ মার্কেটে। পয়লা বৈশাখ উপলক্ষে আমি আমার আপুর সঙ্গে মার্কেট করতে আসছি। এখানে মার্কেট করে অনেক সুবিধা আছে, পাইকারি খুচরা সব রকমের বিক্রি হয়। নিজের জন্য, ফ্যামিলির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য এখানে সবকিছুই পাওয়া যায়। ক্রেতাদের পছন্দের বিষয়টি মাথায় রেখে বাহারি নকশা ও রঙের পোশাকে পসরা সাজিয়েছেন দোকানিরা। বেচাকেনাও হচ্ছে ভালো। বৈশাখের আইটেম চলছে বলকের মধ্যে যেটা প্রিন্ট, ওইসব বেচা কিনা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলতেছে। এখন এগুলোই সবচেয়ে বেশি চলতেছে, ফ্যাশনেবল। গাউছিয়া মার্কেট শুধু পোশাকের জন্য পরিচিত না, এটা এখন বৃহত্তম জুতার মার্কেট, প্লাস হচ্ছে আপনার ইলেকট্রনিক্স মার্কেট। এদিকে মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা দিতে সিসি ক্যামেরা স্থাপন সহ সব ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। সিকিউরিটির জন্য আমরা 100% কোনো রকমের অঘটন ঘটতে এখান থেকে ঘটায় যে এরকম ধরনের কোনো সুযোগ সুবিধা নাই। প্রচুর কাস্টমার সমাগম হইতেছে। আশা করতেছি আমরা এই বছর 4 থেকে 500 কোটি টাকার ব্যবসা করব। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় 1985 সালে প্রতিষ্ঠিত হয় জেলার সর্ববৃহৎ পাইকারি বিপণী কেন্দ্র গাউছিয়া মার্কেট। মার্কেটটিতে পাইকারি ক্রেতাদের জন্য হাট বসে প্রতি সোম ও মঙ্গলবার। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাংলা নতুন বছরের প্রথম দিন সব ব্যবসা প্রতিষ্ঠানে পালন করা হয় হালখাতা। আর উৎসবকে সামনে রেখে চট্টগ্রামে শেষ মুহূর্তের হালখাতা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বাইন্ডিং প্রতিষ্ঠানের কারিগররা। আগের মতো জলুস না থাকলেও উৎসব পালনে প্রস্তুত ব্যবসায়ীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বাংলা নতুন বছরের প্রথম দিন বাঙালি নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেয় পহেলা বৈশাখ। আর এসব আয়োজনের অন্যতম একটি অনুষঙ্গ হলো হালখাতা উৎসব। আগে জমিদারদের খাজনা প্রদানের অনুষ্ঠান হিসেবে পালন করা হতো পূর্ণাহ। সেটি বিলুপ্ত হলে ব্যবসায়ীরা নববর্ষের প্রথম দিন পালন করে আসছে হালখাতা উৎসব। আর উৎসবকে সামনে রেখে লাল মলাটের হালখাতা তৈরিতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বাইন্ডিং প্রতিষ্ঠানের কারিগররা। সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, তারপর টেকনাফ, উখিয়া, এদিকে সব জায়গায় যাই। জাবেদা খাতা আছে, টুকা খাতা আছে, তারপরে লেজার খাতা আছে। সৈয়দের খাতা বানাচ্ছে কাস্টমারদের জন্য, অবশ্য কামের চাপ বেশি। হালখাতা উৎসবকে বরণ করে নিতে প্রস্তুত 150 বছরের পুরনো ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ। প্রস্তুত স্বর্ণের দোকানদাররাও। নতুন বছরে নতুন হিসাবে খাতা কিনে আমাদের ধর্মীয় মতে আমরা হালখাতা করি। বাকি টাকাগুলো ক্লিয়ার করবো, নতুন করে আবার ব্যবসা শুরু করবো। বিগত দিনে আমরা যে ব্যবসা বাণিজ্য করে আসছি প্রতি বছরের ন্যায় এবছরও এটা একটা হালখাতা হয়। আমরা কি করলাম না করলাম এবছরে। তবে আধুনিকতা ও প্রযুক্তির ছোঁয়ায় দিন দিন এই হালখাতা উৎসব হারিয়ে যাচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। মোবাইল টেলিফোন এবং ইমেল চালু হওয়ার কারণে আগে যেই জোদসটা ছিল সেটা একটু বিলুপ্ত হয়ে গেছে। নগরীতে 3,500-এর মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রতিদিন কয়েক হাজার কোটি টাকার ব্যবসায়িক লেনদেন হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নাটোরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। ভোরে বড়াইগ্রামের আজমেরি এলাকায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি মাছ বোঝাই ট্রাক আজমেরি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে দোকানি মোহাম্মদ ও কর্মচারী হাসিনা খাতুন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় আহত 1 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। নিহত 2 জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
দুইজন, একজন মহিলা, একজন পুরুষের মৃতদেহ উদ্ধার করি। আর একজন অসুস্থ অবস্থায় পাই, তাকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।